ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকে নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচিত তারানাথ তান্ত্রিক। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও কাপালি তথা দিনটা সকাল থেকেই মেঘলা। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জোরে বাতাস দিচ্ছে। এমন এক দিনে মনে করি কি করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পড়বো বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি আর করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব না। 7 বছর বিয়ে হয়ে যাওয়ার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না। যতই নিষ্ঠুর শোনা, কথাটা সত্য। মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি, ঠিক এমন সময় দরজার কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদা মাখা রবারের পাম্প ছাড়তে ছাড়তে সে হেসে বললে, আরে এই বর্ষার দিনে বাড়িতে বসে করছো কি? বললুম, যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিল। খুব ভালো হয়েছে তুমি এসেছো। একেবারে মেয়ানো দিন না? কিশোরী বললে, দূর আর বসে কাজ নেই, একটা জামা টামা যাই হোক কিছু গলিয়ে নাও। চলো তারানাথ জ্যোতিষের বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক 2-1টা আজব গল্প তো শোনা যাবে। এমন দিনে তো উদ্ভট গল্পই জমে। তারানাথের কথাটা আমার যে কেন আগেই মনে পড়েনি তা ভেবে অবাক হতে লাগলো। বললুম, বসো, আমি বরং ধুতিটা বদলে নিই। পথে বেরিয়ে বললুম, ট্রামে উঠে কাজ নেই, মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটেই মেরে দিই চলো, এইটুকু তো পথ। কিশোরীরও মাসের শেষ। 8 পয়সার পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে দুজনে মতলেনে তারানাথের বাড়ি হাজির হলো। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। আমাকে দেখেই বললে, কাকা বাবু, আজ আমার লেসের ডিজাইন ভুলেননি তো? রোজ রোজই তো আপনি ভুলে যান। না না, আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভিতরে যেতে যেতে বলল, বসুন বসুন, বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ ভারী খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা এবং ভক্ত জোটেনি। গল্পে লোক শ্রোতার মর্ম বোঝে। তক্তপোষে বসতে বসতে তারানাথ বললে, তারপর হঠাৎ যে? বললুম, ভালো লাগছিল না বুঝলে বাড়ি বসে, তাই আড্ডা দিতে চলে এলুম। তা 2-1খানা গল্প হবে নাকি? তারানাথ স্পষ্টতই খুশি হলো। বলল, বসো বসো, জমি আগে। কি খাবে বল? ও চারি, চারি, এদিকে শোন দেখি একবার। চারি এসে দাঁড়াতেই তারানাথ বললে, যা দেখি চট করে তেল নুন লঙ্কা নিয়ে মুড়ি মেখে নিয়ে আয় তাড়াতাড়ি, পরে চা দিবি খানে। তারপর আমাদের দিকে ফিরে বলল, কি গল্প বলবো? তোমরা তো এসব বিশ্বাস করো না। কিশোরী বললে, অমনি বলে বসলেন বিশ্বাস করি না। আরে বিশ্বাস যদি নাই করব, তাহলে এই বাদলার দিনে এতটা পথ নিয়ে এলাম কি করতে? সে তো গল্প শোনার লোভে নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আমি বললুম, আপনার কাছে এতদিন তো আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বলল,
মানে শূন্য হাত নেড়ে সন্দেশ রসগোল্লা আনা, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেয়া। তোমাকে তো এতদিন বলেছি ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি ভেলকি, ও করার গুরুর বারণ ছিল, তবে করিনি কি, করেছি কম বয়সে ভক্তদের অবাক করে দেওয়ার জন্য। পয়সা রোজগারের ফিকির করেছি কিছু কিছু, বাকি শক্তিও তাতেই গেল। ওতে কিছু নেই বাপু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেয় না। আচ্ছা, সাধুরা যে চোখ বুঝে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে তা সব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য? নিশ্চয়, সদ্গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন? যেমন ধরো, সদ্য মৃত কোন চন্ডালের সব থেকে মুন্ডু কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথির শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের উপর পদ্মাসনে বসে মাথার উপর মরা দ্বার কাকের বাঁ দিকের ডানা রেখে 1 লক্ষে বারবার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারবে। বীজ মন্ত্রটা কি? সেটা বলা যাবে না, তন্ত্র দীক্ষিত লোকের কাছে সাধনার গুহ্য মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কিনা। চারি জব জবে করে তেল দিয়ে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললুম, তা আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন নাকি? তান্ত্রিক আর কাপালিকের পার্থক্য আছে নাকি কিছু? আছে, পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন, জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাপালি দেখেছি কিছু, কিন্তু একবারে স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল। বললুম, তা বলুন না সে গল্প, বেশ লাগবে কিন্তু শুনতে। বলছি বলছি, এখনই বলছি, তোমরা খেয়ে নাও আগে। সে এক ভয়াবহ কাহিনী। অনেকদিন বাদে মনে পড়লো, এখনো মনে হলে গায়ে কাটা দেয়। আমি বললুম, এই ঘটনা কি সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগে? বটে, আমার ভবগুরুর জীবনে একেবারে প্রথম দিকে ঘটেই ছিল। তখন আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চা এনেছিস? রাখ এই তক্তপোষে, নাও চা খাও। আমরা চায়ের চমক দিলাম। তারানাথ গল্প শুরু করলো। আমার বয়স তখন 22-23। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকতো, মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফলমূল এইসব দিয়ে আসতো। বৌঝিরা বায়ন করত মাদুলি তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভরম দেখায়নি, অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টাও করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি না মা, আমার কোনো ক্ষমতা নাই, ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবে।
বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই শতটার জন্য এবং কারুর কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর উপরে আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়, একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকে হেসে বিদায় করছে। এইসব মিটতে মিটতে বিকাল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চালা কাঠ তুলে ধুনিতে গুজে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, হায়, এগিয়ে এসে বস। আমি সাধুর সামনে ধুনির এপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকালো, তারপর এক নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হওয়ার ইচ্ছে আছে না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। হবে না, হবে না, তোর সেসব হবে না। তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে থাকতেই হবে তোকে। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বললেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূরে গিয়ে তারপর ফিরে আসতে হবে। এই চিহ্ন না দেখতে পেলে তোকে এইসব কথা বলতাম না। তোর অধিকার আছে জানবার। আমি উৎসুক হয়ে উঠলাম। বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কিরকম? বছর খানেকের ভেতর তোর খুব বড় বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়ে গেছে তো, নইলে প্রাণ সংশয় হতে পারত। বললাম, কিরকম বিপদ? কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচবো কি করে? তা আমি ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকার স্তূপ যেন ছাপ পেতে আছে। আমি চমকে পেছন দিকে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পারবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরে হতে পারে না? ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পেছনে একটি অদৃশ্য চাপ বাঁধা অন্ধকারে ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বট গাছটা, ধুমিটি পটপট করে কাঠের কাঠ পোড়াবার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। সাধু বলল, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিনও কখনো বিপদ আসছে বলে মনে হয়, কি কোনো অস্বস্তি বোধ করছিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক, প্রাণটা বেঁচে যাবে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? ভালো করে দেখ, আর একটা মন্ত্র মুখস্থ করে নে। একে বলে গাত্র বন্ধ। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু একটু হাসলো, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে বললাম না? সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘন্টা বেজে যাবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম। বললাম, কিন্তু আমি তো পারিনি।
জেনে আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম। যা, ভালো মন্দ যাই আসুক, তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোর করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভুরু কুচকে বলল, ওসব হবে তবে না, আমি কাউকে শিষ্য করি না, আবদার করিস না। যা যা, কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে দেখা পাবি না, তবে সত্যি কখনো তোর যদি প্রাণ সংশয় ঘটে তাহলে তোকে সাবধান করে দেব। তারপরেই একটা আধপোড়া কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা, ভাগ, পালা। বাড়ি ফিরে এলাম। পরের দিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরের দিন বিকালে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধপোড়া কাঠ পড়ে আছে। মাসখানেক কাটলো, কিছুই ভালো লাগে না, কেবলই বাড়ি থেকে বের হয়ে যেতে ইচ্ছা করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে। কেবল যে ধর্মের স্প্রিয়া তা নয়, একটা ভবঘুরেমি পেয়ে বসলো। আরো কিছুদিন এভাবে কাটানোর পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোকে খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে। এই জন্যই সারাদিন প্রায় হাঁটতাম যত দূর যাওয়া যায়। রাত্রিতে আশ্রয় নিতাম কোনো এক গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, নিজের গরুর দুধ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক কোনো ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের এক পাশ পরিষ্কার করে রান্না আয়োজন করে দিত, সেখানে বসে রাখতাম। তাহারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার। জিনিসপত্রের দাম তখন কিরকম ছিল? গায়ের দিকে বেশিরভাগ জিনিসপত্রই কিনতে হতো না, সবই তো গ্রামে উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার এক বন্ধু হরমোহন মাংস খাওয়ার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঠা কিনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাতেও হরমোহন বারবার আমাকে বলছিল আমরা নাকি ঠকেছি, আর 2-1 বার দৌড়াদৌড়ি করলে 8 আনার ভেতরেই হয়ে যেত। আমি অবাক হয়ে বললাম, 10 আনায় একটা আস্ত পাঠা? বটে, সেই সব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনা করতে পারবে না। দুজনে মিলে গোটা পাঠাটা খেয়ে ফেললেন? তা পারবো না কেন, গায়ের ছেলে। আমাদের খিদেও ছিল আর অম্বলের ব্যামতো ভুগতাম না। আমার খাওয়ার কথা আর কি শুনেছ? আমার বাবার খাইয়ের হিসেবে 10টা গায়ের মধ্যে নাম ডাক ছিল। হবে হবে সে গল্প হবে, এখন না, পরে একদিন। হ্যাঁ, যে গল্প হচ্ছিল সেটা হোক। তারানাথ বলতে শুরু করলো, এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাওয়া। শুধু খাওয়া দাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই। যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যাবেলায় এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটায় ঘন বসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশবাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পুরো চালের বড় বড় 8-10 খানা ঘর, মাঝখানে উঠোন থেকে ঘিরে। বিরাট উঠোনে ধানের গোলা, এক পাশে গোয়ালের কখানে গরু সাজালের ধোয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁকে ফু পড়ল। সব মিলিয়ে সম্পূর্ণ গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে।
উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি। একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, কি চাই? বললাম, আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকার সুবিধা হবে কি? লোকটি বলল, আপনারা? আমি বললাম, ব্রাহ্মণ। লোকটি আসুন আসুন করে ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘে। মাধব লোক বেশ ভালো। আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল, বসে বসে গল্প করে। আর একটু বাদে বাদে হুকোটিকে এগিয়ে দিয়ে বলে, সাজুন, ব্রাহ্মণের প্রসাদ কবে পাবো? কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর, তাই না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? জিভ কেটে মাধব বলল, এই আজকে ওই কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাড়িতে দুটি চাল দিতে পারছি তো এ তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো আবার সমান হয় না। এই তো দিন 7 আগে আমাদের বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাড়িতে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে বললাম, কেন, কি হয়েছিল? চুরি টুরি নাকি? না না, তাহলে তো বরং ভালো ছিল। শুনুন না কাণ্ড, এই 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 ঠিক গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বললে, তোমার এখানে থাকবো। আমার বাপু সাদা মনে কাদা নেই। আমি বললাম, থাকেন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলাম। দিব্যতার চেহারা, ফর্সা রং, এই মোটা পৈতের গোসা দেখে কিছুটি বোঝবার উপায় নেই। নিঃশ্বাসিত কলকেটি উপর করে তামাকের গুল ঝেড়ে কলকেটিকে এক পাশে রেখে মাধব বলল, সেই রাত্রে কিছু হলো না। পরের দিন সকালে সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বললে, কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয়? আমি বললাম, আমার মেয়ে। কেন বলুন তো? তারপর কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। বলল যে, তোমার ওই মেয়েটি আমায় দাও, আমি ভৈরবী করব। ওর শরীরে ভৈরবী চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ায় লোক জড়ো হয়ে গেল। বললুম, যাও ঠাকুর, ব্রাহ্মণ বইলে শুধু পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এই গ্রাম থেকে আর কেউ বেরোতে হতো না। সন্ন্যাসী আমার দিকে কম করে তাকিয়ে যাওয়ার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। লোকটা আর আসেনি তো? মাধব হেসে বলল, আর তার আসতে সাহস হবে না। সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে নাকি? মাধব ঘোষের যত্নের সত্যিই তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জাম বাটি ভর্তি দুধ এনে একটু দূরে নাবিয়ে রাখলো। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? এই না, আগে খান, ওইটুকু ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছ থেকে বিদায় নিলাম। সে ছাড়তে আর চায় না কিছুতেই। আমি প্রায় জোর করেই চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বেরোইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগে। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দুই কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিন প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধ্যা নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছালাম যাত্রী সীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ পাদহীন প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি একটা নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগাতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড় শ্মশান।
অন্তত যত দূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পুরা পুরা কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি এইসবই পড়ে আছে। কিশোরী বললে, এই নিঝুম শ্মশানে সন্ধ্যাবেলায় আপনার ভয় করলো না? না, ভয় করব কেন? শ্মশান অতি পবিত্র স্থান। সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার উধোলোকের প্রস্থানের পথ সুগম হয়। শ্মশানে ভয় কিসের? যাই হোক, দাঁড়িয়ে চারদিকটা তাকিয়ে দেখছি। হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, এখানে কি চাই? কি ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথরকুচি ঢাললে এমনই একটা শব্দ হতে পারে। চমকে পেছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় অযত্ন বর্ধিত দাড়ি গোফের জঙ্গল, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আর এক হাত, পরনে রক্তম্বর, পায়ে বউল দেয়া কাঠের পুরি খড়ম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম আমার বিশেষ কোনো দরকার নেই। পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এইমাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে? ঠিক নেই। সাধু কি বুঝলো জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটলো। সে বলল, আয় আমার সঙ্গে আয়। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটিবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টানিয়ে বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন? কেন, অসুবিধাটা কি? সাধুর কথাবার্তায় যেন কেমন কেমন। আমি বললাম, না অসুবিধা নেই আর কি, তাই বলছি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো। বেরিয়ে এলো দুটি পাকা কলা হাতে নিয়ে, বলল, এই নাও, খাও। নিলাম। তা কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হবার ইচ্ছে নাকি? আমি আর কোনো উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব, থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলায় সেই সাধুও বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফকরে পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন একটা ভক্তির উদয় হয়নি, বরং কেমন একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইলো দেখে সে ভাব বেড়েছে, বই কমেনি। ভালো সাধু কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়বো, বাধা কোথায়? সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়? হ্যাঁ, বললাম থাকবো। সাধু বলল, বেশ বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলেই জানাবো। তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে, 2-4 দিন কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন কোথায় কোথায় ঘুরে কি সব সংগ্রহ করে আনে, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো করে এবং সেই সময় জপটপও করে। আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জেলে মাটির হাঁড়িতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো যে সাধু একজন কাপাল। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির। কুপড়ি থেকে ছুরি এনে চড়ুই পাখিটার পেট চিরে নাড়ি ভুড়ি বের করলো সাধু।
তারপর কি একটা জিনিস আমায় না দেখিয়ে টক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকলো, দুখানা একই মাপের মাটির সরা এনে একটায় মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরাইকে মুখে মুখে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে। তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা 1 ঘন্টা ধরে পোড়াবে। এইভাবে 3 দিন 1 ঘন্টা ধরে পোড়াবে। নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটাকে সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বলল, দ্রব্যগুণ, বুঝলে? দ্রব্যগুণ এক বিরাট জিনিস। তুমি মানো? বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো। গাছপালা থেকে ওষুধ তৈরি হয়ে দেখেছি, খেলে অসুখ সেরেও যায় তাও দেখেছি, কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, স্তম্ভন, এইসব দেখিনি। সাধু একটু হেসে উঠে বলল, বশীকরণও আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে। বেশি জটিল প্রক্রিয়ায় যাবার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিই, শোন। চেষ্টা করলে তুমিও পারবে। আগে কি? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুর বেলায় ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা যা হোক কিছুর সঙ্গে একটা খাইয়ে দিতে পারলেই সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে। কুকুরের মতো। আছে আমার কাছে, দেখবে। সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশোক পাত হাতে করে নিয়ে বেরিয়ে এলো। বলল, এই যে ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাক আমার কাছে। এর গুণ আমি দেখিয়ে দেব। দিন 2 আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। এদিনও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ দিয়ে কি হবে? এদিনও সাধু রহস্যময় ভাবে হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। আরো 3-4 দিন কাটলো। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি। সাধু এসে কাছে বসলো, বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করো? বললাম, আগে ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলিতে আমাদের প্রাণ বাঁচে। এগুলি হলো শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এইগুলি হলো সংহারক শক্তি। এছাড়াও নানান ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর, নিষ্ঠুর অপশক্তি। তার মারক ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার নিদ্রা নেই। আমার গা শিরশির করতে লাগলো। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসী চোখ জ্বলে উঠলো, বলল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে। এই সব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম বলি হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে নিয়ে পালাই। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম না।
আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বলল, তাই সেদিন রাত্রি যখন গভীর, সাধু তখন ক্রিয়াকর্ম শুরু করল। জবা ফুলের মালা, রক্ত চন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো, তারপর সেটাকে কোমর অব্দি পুতলো মাটিতে। তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে পুতুলটার দিকে চন্দন ছিটিয়ে দিতে লাগলো। এইসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মোড়ার খুলি আছে, সেটা আগে থেকেই দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কই? আমি সরাটাকে এনে দিলাম। সাধু নখ দিয়ে আটাগুলোকে খুঁটে খুঁটে তুলে সরাটাকে খুললো। দেখলাম 3 দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাইটি 1 চিমটি নিয়ে মদে মেশালো সাধু। তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট পুঠোরের গিয়ে যেন 2 টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো। করলাম। ধুনি বেশ জ্বলে উঠলো। সাধু রক্ত চন্দন দিয়ে ধুনি পুজো করলো। তারপর তামার কোষায় গাওয়া ঘি, একটা জবা ফুল, আরো একটা কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পুরা গন্ধ ভরে গেল চারিদিকে। সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে কি যেন একটা জমাট অন্ধকার দিয়ে তৈরি করা মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় যেন মিশিয়ে গেল। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে যে পরিষ্কারভাবে খুব দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থল রাত্রির অন্ধকারে দিয়ে তৈরি একটা অপছায়া। সাধু বলল, দেখলে ওই যে বেতাল। আমি বললাম, কোথায় গেল? সাধু বসে বলল, এদিকে সরে এসো। আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলছি। আজ থেকে প্রায় 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজনের বাড়ি রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে কি এই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল বটে? সাধু বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হওয়ার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব তো দিলই না, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সেই অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত? আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখবো তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? কি করবেন আপনি? করবো কি করেছি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়ি। এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের ক্ষতি কিছু হবে না। আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। 1 পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব হোম করে। ওই যে নিম কাঠের পুতুল দেখছো, ওইটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর পরশু
মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে কিংবা আমবাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু, কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা দিয়ে কি হলো। সাধুর মুখখানা যেন এখন নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য করতে না পেরে বললাম, আপনি কিন্তু অন্যায় করছেন, এ ঠিক নয়। সাধুর চোখ আবার ধপ করে জ্বলে উঠলো। ঐশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার যেন কেমন একটা সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি একদিনও এখানে থাকতাম না। এখানে প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা করা মহা অধর্ম। মূর্খ! কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়, তুই তার আর কি বুঝবি? থামুন! আপনার মতো নরকের ক্রিমিকেটের কাছে আর নয়, আমি চললাম। আপনি থাকুন আপনার গোষ্ঠীর সাধনা নিয়ে। হন হন করে হেঁটে সেই রাত্রিতেই রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা যা, কিন্তু শুনে রাখ, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি, মনে রাখিস। অনেক দূর চলে এসেছি, তখনও পেছন থেকে রাত্রির নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলেই অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখি সমস্ত বাড়িটা যেন কেমন একটা ঝিমিয়ে আছে, ভেতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছ্যাদ করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিরে কি করে গিয়েছে। উঠানে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব, ও মাধব। ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন একটা হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ে ধুলো নিয়ে বলল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আপনি এসেছেন? আমি যেন একটু বল পেলুম, ভগবান ভগবান পাঠিয়েছে আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ, গতকাল রাত্রে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুরমশাই। সে কি? গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন দেখিনি। আশ্চর্য ব্যাপার। তখন অনেক রাত, তখন হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করতেছে। উঠে বাইরে যাওয়ার আগে মুংলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে দেখি রাঙি আর মুংলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করতেছে। কি হলো কে জানে। তখনই লোক পাঠালাম পাশের গায়ে গোবর্তির জন্যে। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। আজ সকালে মারা গেল গরু দুটো। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলল, আজ সকাল থেকে আবার মেয়েটার গায়ে জ্বর, গা যেন পড়ে যাচ্ছে। এইসব কথা তো ভালো নয় ঠাকুরমশাই। আপনি এলেন ভালোই হইল। ব্রাহ্মণ মানুষ, বেটে পাশ করলে আমার ভয় কেটে যাবে। বুঝলাম তো সবই, কিন্তু আমার যে কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি এই মাত্র। একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ কিছু ফলাহারের আয়োজন করে দিয়েছিল। ফলাহার করে আমার একটু বাগানে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গড় চেয়ে বাগান সারলাম। গড় হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কিরকম তা বোঝাতে পারবো না, যেন আমার খুব বড় একটা বিপদ আসছে। খুব কাছে এসে গিয়েছে সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার? তাড়াতাড়ি ফেরার জন্য এগোতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুড়ির পাশে কে যেন আমার জন্য চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম,
কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়েছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গায়ের সেই বটতলার সৌম্যমূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার কোনো বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে কি সত্যিই আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ, সাধু কোথায়? কেউ নেই কোথাও। আমি এক অন্ধকারে গড় হাতে দাঁড়িয়ে। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম, বললাম, দেখো আজ আমার আর তোমার দুজনেরই খুব বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কোনো কাজ নেই। মোট কথা, আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো। আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ আরো শুকনো হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেয়া সেই গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটাকে সাধন করে বাড়ির চারপাশে ঘুরিয়ে ছিটিয়ে গন্ডি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের। কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজকেই সেই কাপালিক আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের কোনো মান নেই জেনে সারা বাড়ির চারিদিকেই গুন্ডি দিয়ে দিলাম। রাত্রিরের খাওয়া হলো। আমি মাধবকে ডেকে বললাম, তুমি আর আমি আজ এক ঘরে থাকবো। বাড়ির সবাই শুয়েছে? বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, এই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে। এই যে খাটের পায়ের কাছে, এখানটাই ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুলটা দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারিদিকে একটা জলের গন্ডি কাটো। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম। সেই গন্ডির ভেতরে খাটে উঠে আমরা দুজনে বসে রইলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে সেই এক বিচিত্র বিপদের ঘন্টা বেজে চলেছে। কি যেন ঘটবে, কি যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাওয়ার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়া। বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিছুই নয়, হাওয়া এলো কোথা থেকে? ক্রমে ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানলা দরজা দড়াম দড়াম করে বন্ধ আর খুলতে হতে লাগলো। বাড়ির ভেতরে মেয়েরা সব কেঁদে উঠলো। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না, সবাই ভেতরে থাকুন। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার। বিকৃত জাস্তব গলায় যেন সে অমানসিক হুঙ্কার করছে। কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢোকবার। বারবার অদৃশ্য কিসে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ যেন ঝড়টা এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান, মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতাও নড়ছে। যে বাড়িতে ঢুকবার চেষ্টা করেছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বলে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতর বিপদের ঘন্টাও থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম হয়তো। সেই দিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম। পরের দিন সকালে খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম, মাধব ঘোষ কিছুতেই ছাড়লো না। খালি বলে, আপনার দয়াতেই রক্ষে পেলাম, বেঁধে রাখতে পারবো না জানি, তবু এই বেলাটা কিন্তু থেকে যেতেই হবে। হ্যাঁ, থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম। বিকালে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসেছিলাম। প্রায় মাইল খানিক চলে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে একজন দারোগা বাবু কোথায় যেন চলেছেন, পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছে দিয়ে যখন তারা যাচ্ছেন, কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞাসা করলাম, কোথায় চলেছে বাবু?
সেপাইটি বলল, সামনে বিরামখালিতে একটি শ্মশান আছে জানেন? সেই শ্মশানে একজন কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ না। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকই তো বলেছিল বেতাল বাধা পেলে ফিরে গিয়ে সে জায়গাতেই তাকে আক্রমণ করবে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটাকে দেখে আসবার ইচ্ছা হয়েছিল, পরে সেই ইচ্ছা দমন করি। মনে মনে আমাদের গায়ে দেখা সেই সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। গল্প শেষ করে তারানাথ বললে, কিরকম শুনলে? আমরা বললাম, ভালোই। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, কিশোরী, বিশ্বাস হলো? সেই কথার জবাব না দিয়ে কিশোরী হেসে বললে, দিনটা তো ভালো কাটলো, কি বলো? ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।